প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ পড়াবো প্রবন্ধ রচনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রচনা পড়ার আগে আমি রচনার সম্পর্কে কয়েকটি কথা বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করবে। ভাব সমৃদ্ধ মননশীল গদ্য রচনাকেই বর্তমানে প্রবন্ধ হিসেবে গণ্য করা হয়। প্রবন্ধকে তিনটি অংশে ভাগ করা যেতে পারে, যেমন সূচনা, মূল বক্তব্য ও উপসংহার। সূচনায় প্রবন্ধের নির্বাচিত বিষয়বস্তু সম্পর্কে আভাস থাকবে। মূল বক্তব্যে বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ থাকবে। বিশ্লেষণে বিষয়বস্তুর পক্ষে বিপক্ষে মতামত থাকবে। উপসংহারে থাকবে সিদ্ধান্ত। প্রবন্ধ রচনার সময় কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1. প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। 2. বাক্যের শুদ্ধতা ও নির্ভুল বানান সম্পর্কে যত্নবান হতে হবে। 3. শব্দ প্রয়োগের সময় বিশেষ্য ও বিশেষণ পদের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। 4. ভাষা যেন সহজ, সরল ও প্রাঞ্জল হয় সে ব্যাপারে মনোযোগী হতে হবে। 5. ভাষারীতির ক্ষেত্রে সাধু ও চলিত যেন মিশে না যায়, সেজন্য সতর্ক থাকতে হবে। 6. লক্ষ্য রাখতে হবে প্রবন্ধের ভাষা যেন বিষয় ও ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। 7. প্রবন্ধ রচনার সময় নিজের সক্রিয়তা যেন বজায় থাকে সে ব্যাপারে মনোযোগী হতে হবে। নিজের ভাষায় প্রবন্ধ রচনা করলেই নিজের সক্রিয়তা বজায় রাখা সম্ভব। তাহলে আমরা আজকে পড়ছি প্রবন্ধ রচনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভূমিকা: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি। লাল সবুজের দেশ বাংলাদেশ, হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ। এদেশের রক্তাক্ত ইতিহাস আছে, সেই ইতিহাস স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি। 1971 সালে এক ভয়াবহ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন এবং 2 লক্ষ মা বোন নির্যাতিত হন। পৃথিবীর কোনো জাতি এত কম সময়ে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়নি। তবে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস বেদনার ইতিহাস হলেও তা গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্কর। তাই দেশপ্রেমের কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে উচ্চারিত হয়েছে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো আবার নয়। মুক্তিযুদ্ধের পটভূমি: শরণাতীত কাল থেকেই বাংলাদেশ ছিল পরাধীন এবং বাঙালিরা ছিল শোষণ ও বঞ্চনার শিকার। রূপসী বাংলার রূপ, ঐশ্বর্য ও অঢেল ধন সম্পদ শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশিদের লোলুপ দৃষ্টি আকর্ষণ করেছে। প্রায় 200 বছরের ইংরেজ শাসনের নাগপাশ ছিন্ন করে 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে জন্ম হয় স্বাধীন পাকিস্তানের। পূর্ব পাকিস্তান নাম নিয়ে বাংলাদেশ ছিল স্বাধীন পাকিস্তানের অংশ, কিন্তু মূলত তখনও আমরা প্রকৃত স্বাধীন হতে পারিনি, কারণ পাকিস্তানি শাসকদের একরোখা শাসননীতির ফলে আমরা ছিলাম শোষিত। রাজনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে আমরা ছিলাম বঞ্চিত। আমাদের ভাষা ও সংস্কৃতিকে তারা স্বীকৃতি দেয়নি। উপরন্তু উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু এদেশের ছাত্র জনতা তা মেনে নেয়নি। প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে এদেশের জনসাধারণ। এই অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালিরা সজাগ ছিল বলেই ক্রমাগতভাবে একটা প্রতিরোধ গড়ে ওঠে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। পরবর্তীকালে এই প্রতিরোধী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়। স্বাধীনতা আন্দোলন: পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে
উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই মূলত স্বাধীনতা আন্দোলনে বীজ বপন করা হয়। রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে রোধ করার জন্য গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালে পুনরায় উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণা দিলে ছাত্র জনতা পুনরায় বিক্ষোভে ফেটে পড়ে। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনকে স্তিমিত করার জন্য গুলি চালানো হয়। শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরও অনেকে। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি এবং যুক্তফ্রন্টের অভূতপূর্ব বিজয় লাভ পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিতকে নড়বড়ে করে দেয়। 1965 সালে মৌলিক গণতন্ত্রের নামে আইয়ুব খান এক প্রহসনের নির্বাচন দিয়ে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নেয়। তখন থেকে স্বাধিকার আদায়ের আন্দোলন তীব্র হয়ে ওঠে। বাঙালির স্বাধিকার আদায়ের লক্ষ্যে 1966 সালে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপিত হয়। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজিয়ে শেখ মুজিবুর রহমানকে কারাগারে আটক করা হয়, কিন্তু গণ আন্দোলনের মুখে তাকে আটকে রাখা সম্ভব হয়ে ওঠেনি। 1969 সালে শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক নেতাকে ছেড়ে দেওয়া হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে টালবাহানা শুরু করে। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সারা বাংলায় শুরু হয় তুমুল আন্দোলন। আপোষ আলোচনার নামে কালক্ষেপণ করে ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তান থেকে গোপনে সৈন্য ও অস্ত্রশস্ত্র এনে শক্তি বৃদ্ধি করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং 1971 সালের 25 মার্চ গভীর রাতে পাক বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ইপিআর ও রাজারবাগ পুলিশ লাইনে নির্বিচারে হত্যাযজ্ঞ চলে। প্রবাসী সরকার গঠন। পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে জ্বলে ওঠে সারা বাংলাদেশ। 1971 সালে 10 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি প্রবাসী সরকার মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকার গঠনের মধ্যে দিয়ে শুরু হয় মুক্তি সংগ্রাম। নতুন সরকার গঠিত হলে দেশের মানুষ দলে দলে মুক্তিযুদ্ধে যোগদান করে। বাঙালি, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, পুলিশ, আনসার, ইপিআর, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সরকারি কর্মচারী, শিল্পী ও বুদ্ধিজীবীদের নিয়ে গড়ে ওঠে মুক্তি বাহিনী। মুক্তি সংগ্রাম। 25 মার্চ গভীর রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি সৈন্যদের হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বেই অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন, আহ্বান করেন বাঙালি সন্তানদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। পাক বাহিনী তখন আরও মরিয়া হয়ে ওঠে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। অসহায় বাঙালিরা দলে দলে আশ্রয় গ্রহণ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে। শুরু হয় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানীর নেতৃত্বে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এদেশের অগণিত ছাত্র জনতা, পুলিশ, ইপিআর, আনসার ও সামরিক বেসামরিক লোকদের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠন করা হয়। পাক বাহিনীর মুখোমুখি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তারা। যতই দিন যেতে থাকে ততই সুসংগঠিত হয় মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধের রীতি অবলম্বন করে শত্রুদের বিপর্যস্ত করে। বিশাল শত্রু বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ নিয়েও মুক্তিবাহিনীর মোকাবেলায় সক্ষম হচ্ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালে জামাতে ইসলামী, মুসলিম লীগ দলীয় এদেশীয় একটি গোষ্ঠী স্বাধীনতার বিরোধিতা করে এবং পাকিস্তানি সৈন্যদের নানাভাবে সহযোগিতা করে। পূর্ব পরিকল্পিতভাবে বাঙালির কৃতি সন্তানদের হত্যা করার উদ্দেশ্যে পাকিস্তানিদের এ দোসররা রাজাকার, আলবদর, আল শামস নামে বিভিন্ন ঘাতক বাহিনী গড়ে তোলে। তারা এদেশের খ্যাতিমান শিক্ষক,
ডাক্তার, শিল্পী, সাংবাদিক সহ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। 1971 সালের ডিসেম্বর মাসে মুক্তি সংগ্রাম চরম রূপ ধারণ করে। মুক্তিবাহিনীর আক্রমণ ব্যাপকতর হতে থাকে, আর শত্রু বাহিনীও সর্বাত্মক ধ্বংসলীলা চালাতে থাকে। মুক্তিযুদ্ধের প্রভাব ও মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে যে চেতনা লাভ করেছে তা জাতির সকল আন্দোলনে প্রেরণা হিসেবে কাজ করেছে। সমগ্র জাতি একতার বন্ধনে আবদ্ধ হয়েছে এই যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে। ঐক্যবদ্ধ জাতি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তার পেছনে মুক্তি সংগ্রামের আত্মত্যাগ কাজ করেছে, আর সেই জাগ্রত চেতনা ছড়িয়ে গেছে বাংলাদেশের মানুষের পরবর্তী কর্মকাণ্ডে। ব্যক্তি স্বাধীনতা, নারী মুক্তি আন্দোলন, নারী শিক্ষা, গণশিক্ষা, সংবাদপত্রের ব্যাপক বিকাশ, সর্বোপরি গণতান্ত্রিক অধিকার চেতনা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে সমাজে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সাহিত্যে এক নবতর ধারার জন্ম দিয়েছে। বাংলাদেশে কবিতা চর্চা ও কথা সাহিত্য চর্চা আজকে যতটা ব্যাপ্তি পেয়েছে তার পেছনে বড় প্রেরণা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে গানে ও নাটকে। গণসচেতনতামূলক বক্তব্যধর্মী নাটক ব্যাপকভাবে রচিত হয়েছে স্বাধীনতার পর। আমাদের দেশাত্মবোধক গানের ক্ষেত্রে এক নতুন জোয়ার এনেছে মুক্তিযুদ্ধের চেতনা। অসংখ্য গীতিকার রচনা করেছেন মুক্তিযুদ্ধের বিজয়গাথা তাদের গানে। তবে আমাদের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের চেতনা আশানুরূপভাবে প্রতিফলিত হয়নি। খুব অল্প সংখ্যক চলচ্চিত্রেই মুক্তিযুদ্ধের গৌরবগাথা প্রকাশ পেয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনা প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। এজন্য দুর্নীতিমুক্ত কল্যাণমূলক শাসন ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনই প্রয়োজন মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরবগাথা আর আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ বংশধরদের কাছে তুলে ধরা। যে আদর্শ, লক্ষ্য ও চেতনা নিয়ে বাংলাদেশের মুক্তিকামী লাখ লাখ মানুষ তাদের তাজা প্রাণ দিয়েছে, শত সহস্র মা বোন সম্মান দিয়েছে, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের সেই আদর্শ চেতনাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এটাই হোক অঙ্গীকার। উপসংহার। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। শামসুর রাহমান। দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের দায়িত্ব এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা। পৃথিবীর প্রতিটি স্বাধীন জাতির অভ্যুদয়ের বা স্বাধীনতা অর্জনের একটি ইতিহাস আছে। স্বাধীনতা এমনি এমনি অর্জন করা যায় না। পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন জাতি তাদের স্বাধীনতা অর্জন করেছে রক্তের বিনিময়ে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু এ স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে এক রক্তক্ষয়ী সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস। দীর্ঘ 9 মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বাংলাদেশের মানুষ মুক্ত হয় বিদেশি শাসন, শোষণ, নির্যাতন ও নিপীড়নের হাত থেকে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতির প্রেরণা হয়ে থাকবে চিরদিন। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, ততদিন এ চেতনাই হবে বাঙালি জাতির সার্বিক উন্নতির মূলমন্ত্র। আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস তোমরা জানবে, বুঝবে, দেশকে ভালোবাসবে। দেশপ্রেম ইমানের অঙ্গ। আর যার ভেতরে দেশপ্রেম থাকবে সে নিজের প্রতিও ভালোবাসা রাখবে, কারণ বড় হয়ে দেশের উন্নতি করার মাধ্যমেই তার দেশপ্রেম প্রকাশ পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।